ইউসুফ বুঝতে পারে না সে রূপবান, তাই তার নাম ইউসুফ রাখা হয়েছে, নাকি ইউসুফ নবীর নামের বরকত তার রূপে প্রভাব ফেলেছে। এই হিসাব সে কিছুতেই মেলাতে পারে না। তাই ইউসুফ নামের মানুষগুলোকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা কতটা সৌন্দর্যের অধিকারী। তার দেখার সমস্ত ইউসুফ নামের মানুষগুলো কোনো না কোনোভাবে সুন্দর। তাই এই সব নিয়ে সে আর মাথা ঘামাতে চায় না, কিন্তু না ভেবেও পারে না। সবই ঠিকঠাক চলছিল। 70-এর দশকের শেষ দিকে এইচএসসি পাশের পর আর পড়াশোনা হয়নি। কিছুদিন ব্যবসা করে সুবিধা করতে না পেরে ঢাকা একটা কোম্পানিতে চাকরি করছে মনোযোগ দিয়ে। ভালোই দিন চলছিল, কিন্তু একদিন অফিসে শেষ বিকেলে সে তাজা ফুলের তীব্র ঘ্রাণ পাচ্ছিল, কিন্তু এই ঘ্রাণের কোনো উৎস পাওয়া যাচ্ছিল না। সেদিন থেকেই বিপত্তির শুরু। এর সপ্তাহখানেক পরে অফিসের টেবিলে কিছু ফাইল ড্রয়ারে রেখে তার রুমের পেছনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে মৃদু মন্দ বাতাস বইছে। একটা গাছে দুটো শালিক মনের সুখে প্রেমালাপ করছে, একটি আরেকটিকে আদর করছে। এর মধ্যেই হঠাৎ সেই তীব্র ফুলের ঘ্রাণ। পাশ ফিরে টেবিলের দিকে চোখ পড়তেই দেখে একতোড়া সদ্য বাগান থেকে তোলা ফুল। সে দারুণ বিস্মিত হলো, এত দ্রুত এখানে কে ফুল রেখে গেল। পিয়নকে ডেকে জিজ্ঞেস করতেই সে বলল, না তো স্যার, এদিকে কেউ আসে নাই। অফিসের আরেক কলিগ তার রুমে এসে ফুল দেখে বলল, এই অসময় আবার কে ফুল দিয়ে গেল আপনাকে? এমন আনকমন ফুল তো আর দেখিনি। ঘ্রাণটা তো একেবারে পাগল করা। কী রে ভাই, প্রেমে টেমে পড়েছেন নাকি? আরে না না, কী যে বলেন। এই বলে মৃদু হাসি দিয়ে সেদিন কলিগের কাছ থেকে রক্ষা পাওয়া গেছে। রাতে ইউসুফ শুয়ে আছে, ভাবছে ব্যাপারটা কি, তার সাথে এগুলো কি ঘটছে। ভাবতে ভাবতে একসময় এমন ভাবনা তার মনে এলো যা তাকে শিহরিত করে দিল। সে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়ল। এদিকে অফিসের প্রায় সবাই জেনে গেল ইউসুফের রুম থেকে সবসময় ফুলের ঘ্রাণ ও ফুল পাওয়া যায়। এই নিয়ে কানাকানি শুরু হলো, কিন্তু কেউ এই রহস্যের কিছুই উদ্ধার করতে পারল না। অফিস তার কাছে এক প্রকার আতঙ্ক হয়ে উঠল। একদিন রাতে সে অদ্ভুত এক স্বপ্ন দেখল। ইউসুফ সে রাতে দেখল স্বপ্নের ভেতরেও সে অফিস করছে। তার রুমের জানালা দিয়ে কে যেন তাকে ডাকছে। সে পেছন ফিরে তাকাতেই দেখল একটি সুন্দরী মেয়ের অবয়ব। সে চমকে যেতেই মেয়েটি বলে উঠল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি মানুষ নই, আমাকে তুমি পরী বলতে পারো। আমি তোমার ছোটকাল থেকেই তোমার সঙ্গে আছি, কিন্তু কখনো তা আমি বুঝতে দেয়নি। তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। এখন থেকে তোমার সাথে মাঝে মাঝে দেখা করব। পরীর কথা শেষ হবার পর সে যেই না চোখের পলক ফেলেছে, অমনি অবয়বটি বাতাসে মিলিয়ে গেল। স্বপ্ন শেষ হওয়ার পর ইউসুফের ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল কোথাও কারো বাসা থেকে পালা মোরগের ডাক। ভোর হয়ে আসছে, হয়তো একটু পরে আজান দেবে। সে ভয়ে আর না ঘুমিয়ে ফজরের নামাজের জন্য বসে রইল। আজ যখন অফিসে কাজে ডুবে রইল, তখন সে স্বপ্নের কথা ভুলে গেল। কিন্তু তার জন্য যে চমক অপেক্ষা করছে তা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। স্বপ্নে দেখা সেই বিকাল বাস্তব হয়ে দেখা দিল, এবং তার চোখের পলকে সব ঘটে গেল। সে ঘোর লাগা মানুষের মতোই অফিস থেকে বেরিয়ে রাস্তায় উদ্দেশ্যহীন হাঁটাহাঁটি করে বাসায় ফিরল। এক রুমের ছোট্ট এক বাসা, তবে খুব সুন্দর করে সাজানো গোছানো। একাকিত্ব ভাবনার গভীরে সে হারিয়ে গেল। বাহিরে বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়, কিন্তু বৃষ্টির সেই সৌন্দর্য দেখার মানসিকতা তার নেই। অগত্য অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে সে গ্রামের বাড়িতে গেল। মেঘনা নদীর পাড়েই তাদের গ্রাম। গ্রামটা সবুজে ছেয়ে আছে। ছেলেকে দেখে মা খুশি হলেন, কিন্তু ছেলের চেহারা দেখে তিনি অবাক হলেন। তার রূপবান ছেলের চোখের নিচে কালের দাগ, মলিন চাহনি। একই হাল তার ছেলের। মা বলল, বাজান তোর কি হয়েছে? ইউসুফ, না মা, তেমন কিছু না, রাইতে খাওয়ার পর তোমারে সব খুইলা কমু। রাতে খাবার খেয়ে ছোট ভাই বোন দুটি ঘুমিয়ে গেলে মার সাথে ইউসুফ গল্প করতে বসে। এ কথা সে কথা বলার পর মা জানতে চায় তার সমস্যাটা কোথায়। মা বলল, ঢাকা শহরে কি তোর খাওন দাওনের অসুবিধা? না মা, তা নয়, সমস্যাটা হচ্ছে প্যারানর্মাল।
মানে জিন ভূত জাতীয়। ও বুঝছি, তোরে না একটা তাবিজ দিছিলাম, তাবিজ কি হারাই ফেলছোস? তাবিজ যে কোথায় পড়ে গেছে তা বলতে পারবো না, এই জন্যই তোর এই সমস্যা দেখা দিছে। ইউসুফ: কেন মা, আমার লগেই কেন এইসব দেখা দিল? তুই জানোস না তোগো বাড়িতে অনেক আগে থেকেই জিনের উৎপাত। জানি মা, কিন্তু আমার সাথে কেন নতুন করে এসব শুরু হলো? আগে তো ছিল না। তোর আগে জন্ম নেওয়া তোর ভাইডারে তো জিনের নজর লাগানোর কারণেই বাঁচাইতে পারলাম না। তুই যখন জন্ম নিলি, তোরে দেখায় মনে হইল আমার এত সুন্দর পোলার উপর যদি জিনের নজর লাগে, তয় আমার জীবন তামা তামা। আমি সেই থেইকা হুজুরের তাবিজ তোর হাতে বাইন্ধা দিছি, আর না বেঁধে উপায় ছিল না। সেই সময়টাতে জিনের উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। এখন তোর কাছ থেকে তাবিজ হারিয়ে যাওয়াতে তোরে জ্বালাতন করে। তুই কোনো চিন্তা করিস না, আমি আবার একটা তাবিজ তোর হাতে বাইন্ধা দিব। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল সেই হুজুর মারা গেছে। এখন কি উপায় হবে? মায়ের ভাবনা আরও বেড়ে যায়। ইউসুফ জরি নামের তার বাল্যসখীর সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। সেখানে জরির বাপের সাথে দেখা হতেই তিনি বলেন, আরে ইউসুফ, অনেক দিন পর তোমারে দেখলাম। তা বাবা কেমন আছো? এই তো চাচা ভালো। না, তুমি ভালো নাই। আমি জানি কোনো একটা জিন তোমারে সমস্যায় ফেলতাছে। ইউসুফ অবাক হয়ে যায় জরির বাবার কথা শুনে। উনি কি করে জানলেন? তুমি হয়তো জানো না, আমি কবিরাজি করি। মানুষের চোখ মুখ দেখে অনেক কিছু বুঝতে পারি। তোমারা যে জিনটা ধরছে সে মেয়ে জিন, যাকে আমরা পরী বলে জানি। সেই তোমাকে বিয়ে করতে চাই। যতদিন তুমি কোনো মেয়েকে বিয়ে শাদী না করবে, ততদিন এই সমস্যার সমাধান হবে না। তোমার আর জরির বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে হাঁপ ছেড়ে বাঁচি। যাক বাবা, আমি আছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি এখানে আমার সামনে বসো, আমি তোমাকে কিছু দোয়া কালাম শিখিয়ে দিই। বিপদে পড়লে পড়বে। আর এই তাবিজ সাথে রাখবে, দেখবে ওই পরী তোমার কিছু করতে পারবে না। তাদের কথার মাঝে জরির মা নাস্তা নিয়ে এসে ইউসুফ ও তার মায়ের খোঁজ খবর করে। জরি ভিতর থেকে জানালা দিয়ে ইউসুফকে দেখে, মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। আহারে ইউসুফ কেমন শুকিয়ে যাইতেছে। বান্ধবীরা বলে, তোর ইউসুফ তো নায়কের চেয়েও সুন্দর। সে কথা শুনে জরির মন ভরে যায়। বাবা মা চলে গেলে জরি ইউসুফের সামনে এসে বলে, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো জরি? ভালো। তবে তোমার চিন্তায় আর ভালো থাকা যায়? চিন্তা কইরো না, আমরা দ্রুতই সংসার শুরু করুম। জরি লজ্জা পায় কথা শুনে। ইউসুফ একসময় বিদায় নিয়ে বাড়ি আসে। পরের দিন আবার ঢাকা চলে যায়। যথারীতি আবার অফিস, আবার ব্যস্ততা। প্রথম দিন কোনো সমস্যা ছাড়াই অফিস করলো ইউসুফ। পরীর কথাও মনে এলো না। কিন্তু দ্বিতীয় দিন থেকেই আবার সেই যন্ত্রণা শুরু। বিকেলে সেই তীব্র ফুলের ঘ্রাণ। শেষ বিকেলে যখন অফিস পাড়া নীরব নিস্তব্ধ, তখনই জানালায় হাজির পরী। খিলখিল হাসিতে চমকে ওঠে ইউসুফ। পরী বলে, তাবিজ কবজ দিয়ে আমারে আর দূরে রাখতে পারবে না। সেই হুজুর মারা গেছে, এখন আমি মুক্ত। তুমিও যুবকে পরিণত হয়েছ, আর কোনো বাধা নেই। আমি তোমাকে চাই। বলেই সে হাসতে লাগলো। কথা ও হাসি শুনে ইউসুফের মুখ শুকিয়ে যায়। সে পড়িমড়ি করে দৌড়ে বেরিয়ে যায়। সাপ্তাহিক বন্ধের দিন বিকেলে পার্কে ঘুরতে বেরিয়েছে ইউসুফ। গাছপালা, ফুল, পাখি, মানুষজন দেখে বেশ সময় কাটছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, লোকজন বেরিয়ে যাচ্ছে পার্ক থেকে। একটা সুন্দর প্রজাপতি এসে তার কাঁধে বসলো, আবার উড়ে চলে গেল নির্জন জায়গার দিকে। ঘোরলাগা মানুষের মতো ইউসুফও প্রজাপতির পেছনে পেছনে চলছে। হঠাৎ সেই ঘ্রাণে থমকে দাঁড়ালো। চারপাশে চেয়ে দেখে কেউ নেই, সে একা। তার কিছুটা ভয় করতে লাগলো। একটা গরম বাতাসের ঝাপটা তার শরীরে লাগলো। সে সামনে পা বাড়িয়ে পেছনের দিকে চাইতেই চোখের পলকে পরীটা এসে হাজির। পরীর চেহারায় আজ আর হাসি নেই, চোখে কেমন আগুন জ্বলছে। একটা বিকট আওয়াজে পরীটা বলছে, আজ তোকে নিয়ে যাব আমার সাথে, আমার দেশে, আর কোনো দিন ফিরে আসতে পারবি না। পরী হাত বাড়িয়ে ইউসুফকে স্পর্শ করার আগেই ইউসুফ দোয়া পড়ে একটা বৃত্ত এঁকে তার মধ্যে দাঁড়িয়ে গেল। এবার পরী আর তাকে স্পর্শ করতে পারছে না, বৃত্তের ভেতরও ঢুকতে পারছে না। বাইরে দাঁড়িয়ে আস্ফলন করছে, দেখি তোকে কে আজ রক্ষা করে। অনেকক্ষণ ধরে ইউসুফ এক জায়গায় দাঁড়িয়ে আছে, দোয়া দরুদ পড়ে যাচ্ছে সমানে। পরীটা অনেক ধরনের কথা বলছে। আরে তুমি ভয় পেয়েছো? আমি তোমার সাথে দুষ্টুমি করছিলাম। আমি তোমার ছোটকাল থেকেই অনেক ভালোবাসি। ওই হুজুরটার কারণে এতদিন তোমার সামনে আসতে পারিনি।
তোমাকে পরিস্থানে নিয়ে যাব, দেখবে কত সুন্দর আমাদের দেশ, আর ফিরে আসতে মন চাইবে না। ইউসুফ বলে চলেছে, যত কিছুই বলো না কেন, আমি যাব না। আমি তোমাকে ভালোবাসি না। আমি মানুষ, তুমি জিন। মানুষ আর জিনের মধ্যে ভালোবাসা হতে পারে না, বিয়ে হতে পারে না। পরী বলছে, কেন পারে না? আমি তোমাকে বিয়ে করবই। না, হতে পারে না। আমি মাটির মানুষ, তুমি আগুনের জিন। কি করে সম্ভব? এভাবে কথোপকথন চলতেই থাকে। পার্কের পাশ ঘেঁষে রাস্তা দিয়ে যানবাহন ও অনেক মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ ইউসুফকে খেয়াল করছে না। অন্ধকারের ডানায় ভর করে রাত নামছে। ইউসুফ এবার জোরে জোরে চিৎকার করছে, হাত নাড়ছে। কেউ আছেন? আমাকে সাহায্য করুন। কেউ কি আছেন? আমাকে সাহায্য করুন। রাস্তার একপাশে দাঁড়িয়ে একজন লোক অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে পার্কের ভেতরে একটি ছেলে দাঁড়িয়ে আছে। সে এক জায়গায় দাঁড়িয়ে কি যেন বলছে, কারো সাথে সাথে কথা বলছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। লোকটি আরও একটু এগিয়ে গেলে শুনতে পেল ছেলেটি সাহায্যের জন্য ডাকাডাকি করছে। সাহসে ভর করে লোকটি একসময় ইউসুফের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার? এক জায়গায় 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছো? ভাই, আগে ওই গোলদাগটা কেটে দিন, তারপর বলছি। লোকটি তাই করল। ইউসুফ মুক্ত হলো। সে তার কাহিনী হাঁটতে হাঁটতে লোকটিকে বলতে লাগলো। ইউসুফের বাসা পর্যন্ত লোকটি এগিয়ে দিয়ে গেল। ইউসুফ তাকে ধন্যবাদ জানাতে ভুলল না। পরদিন যাব না করেও অফিসে গেল সে। আজও সেই পরী তার সাথে দেখা করেছে। আর সে অনেক দামি হীরা রত্ন জহরত পরে এসেছে। তার দিক থেকে চোখ ফেরানো সহজ নয়। কিছুতেই পরী তার পিছু ছাড়ছে না। অফিসের বস ইউসুফকে ডেকে পাঠালেন। তিনি বললেন, ইউসুফ সাহেব, আপনাকে নিয়ে কানাঘুষা চলছে। ব্যাপারটা কি বলুন তো? ইউসুফ নির্ভয়ে সব খুলে বলল। সব শুনে বস বলল, আপনি দ্রুত বিয়ে করুন। টাকা পয়সা যা লাগে অফিস থেকে লোন নিন। আমি ক্যাশিয়ারকে বলে দিচ্ছি, নতুবা বড় ধরনের ঝামেলায় পড়বেন, যা আমাদের কাম্য নয়। অফিস থেকে লোনের টাকা উঠিয়ে মাকে টাকা ও চিঠি পাঠালো বিবাহের বন্দোবস্ত করার জন্য। আর এদিকে দিনের পর দিন পরীর প্রেম নিবেদন চলছেই। ইউসুফও কিছুতেই টলছে না। চিঠি ও টাকা পেয়ে ইউসুফের মা জরির মা বাবার সাথে দেখা করে পাকা কথা দিয়ে এলেন। অগ্রহায়ণের 18 তারিখ শুভ বিবাহের দিন ধার্য হলো। এক রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ইউসুফের ঘুম ভেঙে গেল। সে স্বপ্নে দেখল তারও জরির বিয়ের পর রাতে বাসর ঘরে গিয়ে দরজা বন্ধ করে সেই খাটের দিকে তাকালো। দেখল খাটে দুজন বসে আছে বউ সেজে, একজন জরি ও অন্যজন পরী। সে বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তারপর কোনো কিছু বোঝার আগেই পরীর একটা হাত বড় হতে হতে তার কাছে চলে আসলো এবং তাকে টান দিয়ে পরীর দিকে নিয়ে যেতে থাকলো। এমন সময় ঘুম ভেঙে গেল। ভয়ে ইউসুফের গলা শুকিয়ে কাঠ। বাকিরা তার ঘুম হয়নি। এভাবেই উৎকণ্ঠায় দিন কেটে যাচ্ছে। বিয়ের দিনক্ষণ এগিয়ে এলে ইউসুফ অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফেরার আগে অফিসের সবাইকে দাওয়াত দেয় সে। বাড়িতে আনন্দের হাওয়া বইছে। ইউসুফের ভাই বোন দুজনই খুশি, জরির মতো সুন্দরী মেয়ে তাদের ভাবি হবে। গ্রামের বাড়ির আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া, বাজার সদাই করা, ঘর ও আসবাবপত্র ঠিকঠাক করা সহ বিভিন্ন কাজে ইউসুফের দিন কেটে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। সাজ রব পড়ে যায় বর ও কনের বাড়িতে। কোনো প্রকার উটকো ঝামেলা ছাড়াই শুভ বিবাহের কাজ সম্পন্ন হয়। সন্ধ্যার কিছুক্ষণ পর বরযাত্রী বউ নিয়ে ফিরে আসে ইউসুফদের বাড়িতে। জরি চোখের জলে বুক ভাসায়। বাপের বাড়ি চিরতরে ছাইড়া স্বামীর বাড়ি যাইতেছে বলে। রাতে খাওয়া দাওয়ার পর ইউসুফের ভাই বোনেরা নয়া ভাবির সাথে গল্পগুজব করে। রাত বাড়লে যার যার রুমে ঘুমাতে চলে যায়। ইউসুফ বাসর ঘরে ঢুকে দেখল জরি ঘোমটা দিয়ে খাটে বসে আছে। সে দরজা বন্ধ করে খাটের দিকে এগিয়ে যেতেই দেখে জরির থেকে আরেকটু দূরে আরও একজন বউ সেজে বসে আছে। ইউসুফ ভীষণ চমকে যায়। সে স্থির দাঁড়িয়ে থাকে। তবে কি সেই স্বপ্ন বাস্তব হয়ে দেখা দিল? স্বামীকে এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে জরি বলল, কি হয়েছে তোমার? সামনে আসছো না কেন? জরির কথায় চমক ভাঙে। দেখে খাটে শুধু জরি আছে, অন্য কেউ নেই। একটি পাথর যেন ইউসুফের কাঁধ থেকে নেমে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে সামনে পা বাড়ায়। তারপর আলাপে গল্পে আদরে ঘুমে রাত ভোর হয়ে যায়। বিয়ের পর সেই পরী আর দেখা দেয়নি। সে হয়তো চিরতরে পরিস্থানে চলে গেছে রাগ আর অভিমান নিয়ে।